আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। রোববার, সোমবার ও মঙ্গলবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজধানীতে কারফিউ শিথিল থাকবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা আন্দোলনের আরও 2 সমন্বয়ক ডিবি হেফাজতে। নাশকতায় এত মায়ের বুক খালি হোক, সরকার তা কখনোই চায়নি বললেন প্রধানমন্ত্রী। মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন দ্রুত চালু করতে জাপানের সহযোগিতা কামনা। নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের 3 সমন্বয়ককে রাখা হয়েছে হেফাজতে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। আজ থেকে 3 দিন সরকারি বেসরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত, জানালেন জনপ্রশাসন মন্ত্রী। এবং জামায়াতে ইসলামের ধানমন্ডি অফিসে অভিযান, বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার, ছাত্র শিবিরের সাবেক সভাপতি সহ 3 জন গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। আজ থেকে 3 দিন ঢাকায় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সাথে এই 3 দিন নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জেও সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রাতে ধানমন্ডির বাসভবনে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, কোটা আন্দোলনের সহিংসতার দায়ভার আন্দোলনকারীদেরও নিতে হবে। যারা আন্দোলন ডাক দিয়েছিলেন, যাদের থেকে আন্দোলন ডাইভার্ট করে যারা নিয়ে গিয়েছেন, সবারই এই দায়িত্ব নিতে হবে। তা আমরা মনে করি, আপনাদের মাধ্যমে আবেদন জানাই, এই আমাদের ছাত্র ভাইয়েরা যারা নাকি এই আন্দোলন যারা এখনো তারা উইথড্র করেননি, তাদেরকে উইথড্র করার জন্য অনুরোধ করব। এই দায় দায়িত্ব কিন্তু তারা যদি এটা উইথড্র না করেন, তারা এই দায় দায়িত্ব এড়াতে পারবেন না। আমাদের কাছে তারা যোগাযোগ করেছিল, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপদ হেফাজতে নিয়ে আসছি। তারা এখানে এসে আবার কিছু কথাবার্তা বলছেন, অনেকের নাম ঠিকানা বলছেন, যে তাদের আন্দোলন ডাইভার্ট করে নেওয়ার জন্য যারা উস্কানি দিয়েছেন তাদের কথা বলছেন। এইগুলি আমাদের পুলিশ কর্মকর্তারা তাদের থেকে শুনছেন এবং তাদের নিরাপত্তাটা সেই ব্যাপারও খেয়াল রাখছেন। নিরাপত্তার স্বার্থে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার বিকেলে নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত ও সার্জিসকে ডিবি পুলিশ তাদের হেফাজতে নেয়। ব্যক্তিগত নিরাপত্তা ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জানতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই 2 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। নাশকতাকারীর হামলায় এত মায়ের বুক খালি হোক, সরকার তা কখনোই চায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, তাণ্ডব চালিয়ে মানুষ হত্যার বিচার দেশবাসীকেই করতে হবে। এ সময় অর্থনীতিকে পঙ্গু করে আবারও নিজেদের ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই নাশকতাকারীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলেও জানান সরকার প্রধান। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতাকারীদের হামলায় আহত হন কয়েক হাজার মানুষ। এদের মধ্যে রাজধানীর পঙ্গু হাসপাতাল নামে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি হন 272 জন। আহত 196 জন। ছাড়পত্র নিয়ে চলে গেলেও এখনও চিকিৎসাধীন 76 জন। তাদের দেখতে সকালে হাসপাতালটিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্বাস দেন সব ধরনের চিকিৎসার। যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। কোটা আন্দোলনের নামে এত মানুষের জীবন ও পরিবারকে কেন হুমকির মুখে ফেলা হলো, সেই প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। এই আন্দোলনের নামে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলে সাহায্য চাই। আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় পড়ুক। দেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, তারাই
অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছিল বলেও অভিযোগ করেন তিনি। সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবনমান তো উন্নত হয়েছে, আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছু না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক, যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালাও পোড়াও সব কিছু। আমি তো কষ্ট লাঘব করেছি, কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকে করতে হবে। পরে মহাখালীতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, সেতু ভবন ও এক্সপ্রেসওয়ে টোল প্লাজা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা ধ্বংসযজ্ঞের মাধ্যমে একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মিরপুর 10 ও কাজীপাড়ায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পুনরায় চালু করতে জাপানের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইউয়াওয়ামা কিমিনোরি তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করলে এই সহায়তা চান প্রধানমন্ত্রী। রাষ্ট্রদূত বলেন, প্রথমে তারা মেট্রো রেল স্টেশনগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন এবং পরে সিদ্ধান্ত নেবেন কিভাবে স্টেশনগুলো পুনরায় চালু করতে সাহায্য করা যেতে পারে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই দেশজুড়ে ব্যাপক তাণ্ডবের ঘটনায় হতাহতের প্রতি সমবেদনা জানান জাপানের রাষ্ট্রদূত। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দুর্বৃত্তরা জনকল্যাণ, নিরাপত্তা ও সেবার জন্য নির্মিত সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত করেছে, যা তার জন্য হৃদয় বিদারক। প্রধানমন্ত্রী বলেন, গত 15 বছরে অক্লান্ত পরিশ্রম করে এইসব স্থাপনা নির্মাণ করা হয়েছে। মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশনের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন রাষ্ট্রদূত। তিনি বলেন, মেট্রো রেলে হামলার পেছনে কিছু সংখ্যক লোক রয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ এর সুবিধাভোগী। নিরাপত্তার স্বার্থে কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ককে ডিবি হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সহিংসতায় নারায়ণগঞ্জের সরকারি বেসরকারি ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন যে 8 দফা দাবি দিয়েছেন তার যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে মেনে নেবেন বলেও জানান তিনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ও ছবিতে রিপোর্ট করেছেন মাঝারুল হক মুহাজির। নারায়ণগঞ্জে কোটা আন্দোলনের সময় জেলার পিবিআই অফিস, পাসপোর্ট অফিস সহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন, একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসবের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের সঠিক তথ্য প্রকাশ করার আহ্বান জানান তিনি। একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না, বিভ্রান্ত হচ্ছে। আপনারা সাংবাদিক, আপনাদের দায়িত্ব এটা। আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে, একদল আরেক দল আক্রমণ করেছে, এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামায়াত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। এ সময় কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ সহ 3 জনকে ডিবি তুলে নিয়ে যাওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমন্বয়ক 3 জনকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একজন, তার মধ্যে একজন তার বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম, আমি ইসে থাকার জন্য, আপনারা আমায় কোথায় আছি জানাবেন না। এইরকম খবর যখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন, এগুলো যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে
এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে মানে কিভাবে কি করা যাবে। এই সময় সংসদ সদস্য শামীম ওসমান ও আইজিপি আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস 6 ঘন্টা করে চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। এই 3 দিন সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত অফিস চলবে। রাজধানীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2024 অনুষ্ঠান শেষে মন্ত্রী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ধাপে ধাপে অফিসের সময় বাড়ানো হবে। এর আগে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন জনপ্রশাসন মন্ত্রী। সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিবরা বক্তব্য রাখেন। আগামী 3 দিন অর্থাৎ রবি, সোম এবং মঙ্গলবার আমরা অফিস টাইমটি থাকবে সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত। পরিস্থিতি বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিচ্ছেন এবং সে অনুযায়ী আমরা সেটি করছি। আশা করি আগামীতে সবই স্বাভাবিক হয়ে যাবে। রাজধানীর ধানমন্ডিতে জামায়াত ইসলামের অফিস থেকে 11টি হাত বোমা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মেট্রো রেল সহ সরকারি বিভিন্ন স্থাপনার হামলার অভিযোগে ঢাকা থেকে শিবিরের সাবেক সভাপতি রাশেদ সহ 3 জামায়াত নেতাকে আটক করা হয়েছে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ধানমন্ডির সাদ মসজিদ রোডের অবসর ভবনে প্রায় 5 বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কিংবা মহানগর কার্যালয়ের কোথাও নেতাকর্মীদের প্রকাশ্যে দেখা না গেলেও ধানমন্ডির এই অফিসে গোপন বৈঠক করত দলটি। বিএনপির কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তারা নগরীর বিভিন্ন স্থানে নাশকতার ছক আঁকে এখান থেকেই। এই অফিসে আমরা অনেক আলামত পেয়েছি, তার মধ্যে এই সাম্প্রতিক নাশকতায় তারা যে সকল দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে, ভাঙচুর, নাশকতা, পুলিশের উপরে আক্রমণের জন্য তারা যে সকল দেশীয় অস্ত্র ব্যবহার করত, চাপাতি, ছুরি, লাঠি এবং এরকম বেশ কিছু উদ্ধার করেছি। পাশাপাশি হাতে তৈরি বোমাও আমরা বেশ কিছু উদ্ধার করেছি। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে জামায়াতে ইসলামের মহানগর দক্ষিণের কোষাধ্যক্ষ মিজানুর, সোরা সদস্য আব্দুর রশিদ সহ ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাশেদকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। কেন্দ্রীয় নেতাদের অনেককেই আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। ডাক্তার আব্দুল্লাহ আবু তাহেরকে আমরা গ্রেপ্তার করেছি ইতিমধ্যেই। জামাতের যে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারকেও গ্রেপ্তার করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আমরা গ্রেপ্তার করেছি যারা এ সকল কাজে নির্দেশনা দিয়েছিল। তাদের সকলকেই আমরা খুঁজে বের করে আমরা আইনের আওতায় আনব। প্রায় 2 ঘন্টার অভিযানে দলটির অর্থ যোগানদাতাদের নামসহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানায় সংস্থাটি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিক হত্যা ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার বিচার দাবি করেছেন সংবাদকর্মীরা। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশজুড়ে চালানো সংঘর্ষে হামলার শিকার হয়েছেন সংবাদকর্মীরাও। এতে প্রাণ হারিয়েছেন 2 জন, গুরুতর আহত হয়েছেন অন্তত 100 সাংবাদিক। ফজলে রাব্বি রিপোর্ট। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আবারও বর্বর হামলার শিকার হয়েছেন দেশের গণমাধ্যম কর্মীরা। আন্দোলন সংগ্রামের আড়ালে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর। এতে আহত হয়েছেন 100-এরও বেশি রিপোর্টার, ক্যামেরাম্যান, ফটো সাংবাদিক ও গাড়ি চালক। ভাঙচুর, অগ্নিসংযোগ ও ছিনতাই করা হয়েছে গণমাধ্যমের গাড়ি, মোটরসাইকেল, ক্যামেরা ও আনুষঙ্গিক যন্ত্রপাতি। 7-8 জনের বেশি হবে না। হুট করে এসে আক্রমণ করলো। পাশে আর একটা গাড়ি ছিল, সেই গাড়িটাকে আক্রমণ করলো না, বাট মিডিয়ার গাড়িটাকে আক্রমণ করলো। স্টুডেন্টরা আমাকে সেভ করে নিয়ে যাওয়ার পথে আমাকে আসলে ডিল মারে, ইট দিয়ে অনেকগুলো ডিল মারে। আমার হাত কেটে যায়, পায়ে লাগে, মাথায় লাগে। মাথায় হেলমেট ছিল, লাকিলি আমি বেঁচে যাই। আসলে গেল 18 ও 19 জুলাই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 2 সাংবাদিক। এদের 2 জনই মারা গেছেন গুলিতে। গুলিবিদ্ধ হয়েও প্রাণে বেঁচে গেছেন আরো অনেক সংবাদকর্মী। কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতা বিশ্লেষণ করলে দেখা যায়, ওই আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীরা গণমাধ্যম কর্মীদের জায়গা করে দিয়েছে সংবাদ সংগ্রহের জন্য। কিন্তু রাজনৈতিক পক্ষ এই আন্দোলনের সাথে জড়িয়ে যাওয়ার পর থেকে, বিশেষ করে 18 তারিখের পর থেকে আক্রান্ত হতে থাকে গণমাধ্যম। ক্যামেরা দেখলেই হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এক একটা প্রতিষ্ঠান এক একটা সম্পাদকীয় নীতির ভিত্তিতে চলবে। কাজে আমি যদি মনে করি যে এই সম্পাদকীয় নীতির ভিত্তিতে যে প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে, আমি সেই পত্রিকা পড়বো না, আমার যদি পছন্দ না হয়। এই যে গণমাধ্যমকে যারা আক্রমণ করে তারা আসলে কোনোভাবেই গণতান্ত্রিক শক্তি না। এই হত্যা ও হামলার বিচার দাবি করেছেন সংবাদকর্মীরা। গণমাধ্যম কর্মীদের
সুরক্ষারও দাবি জানিয়েছেন তারা। রাষ্ট্রের উচিত যে অন্য হত্যাকাণ্ডের যে তদন্ত হচ্ছে সেই তদন্তের পাশাপাশি সাংবাদিকরা যারা নিহত হয়েছে তারা কোন পরিস্থিতিতে নিহত হল এটাও তদন্ত করা উচিত এবং যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা উচিত। সহিংসতা ঘটেছে, এটা মোকাবেলা করার জন্য সরকারকে যেমন হতে হবে আর সাংবাদিকদেরকে এই মুহূর্তে খুবই সাবধানে করতে। সংবাদকর্মীদের সুরক্ষায় সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক সব পক্ষের প্রতি আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পেশাদার গণমাধ্যম কর্মীরা। সংবাদ মাধ্যমে প্রচারিত যে কোনো ভুল খবরের জন্য প্রতিবাদ পাঠাতে পারে যে কেউ, ওই সংবাদ মাধ্যমটি এটি প্রচারে বাধ্য থাকে। একই সাথে সংক্ষুব্ধ যে কারোর জন্য আইনের আশ্রয় নেওয়ার পথও খোলা রয়েছে। এসব ছাড়িয়ে যারা গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালাচ্ছেন তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন না বলে মনে করছেন গণমাধ্যম বিশ্লেষকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রেক্ষিতে নির্বাহী বিভাগ কোটা সংস্কারের ব্যাপারে যে সমাধান করেছে তাতে সকলের দাবির প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবন চত্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা জানান, দাবির প্রতিফলন ঘটায় ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এই মুহূর্তে তাদের কোনো কর্মসূচি নেই। তবে সারা দেশের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এ সময় তারা বলেন, সন্ত্রাস ও সহিংসতার সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সম্মেলনে বক্তৃতা রাখেন সুজয় শুভ রায়, মাহমুদুল হাসান, ইমরান আলম, সামিয়া জামান সেজুতি ও আলামিন। বরিশাল বিশ্ববিদ্যালয়েও কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছিল, আন্দোলনরত শিক্ষার্থীরা মনে করে কোর্ট যে রায় দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে নির্বাহী বিভাগ যে প্রজ্ঞাপন দিয়েছে এটাতে শিক্ষার্থীদের দাবি দেওয়ার আসলে দিন শেষে আমরা মনে করি প্রতিফলন ঘটেছে। এর বাইরে আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে। আপনারা জানেন দেশব্যাপী শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি দেওয়া সামনে এনেছে। তো এই দাবির প্রেক্ষিতে সারা বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে আমরা পরবর্তীতে আমাদের যে কর্মসূচি আছে সেগুলোর দিকে যাব। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকায় সহিংসতার আগেই হঠাৎ 1 লাখ সিম ব্যবহারকারী নতুন করে রাজধানীতে প্রবেশ করে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যার অধিকাংশ ব্যবহারকারী বিএনপিপন্থী। এদিকে আগামী 2-1 দিনের মধ্যেই মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রোববার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন উপলক্ষে সারা দেশে 1 লাখ গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। যে ইন্টারনেট যে কানেকশন, সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। কোটা আন্দোলন চলাকালে তালেবানি কায়দায় যারা বর্বরতা চালিয়েছে তাদের ছবি ও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেসক্লাবের সামনে ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত সহিংসতা বিরোধী মানববন্ধনে তিনি বলেন, সরকার প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। এ সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান জানান, ছাত্রদের ভুল বুঝিয়ে সহিংসতার পথে পরিচালিত করেছে বিএনপি ও জামায়াত শিবির ক্যাডাররা। তালেবানের স্টাইলে বর্বরতা চালানো হয়েছে। মধ্যযুগীয় বর্বরতাকেও তাদের এই বর্বরতা হার মানিয়েছে। তারা ভেবেছিল যে এইখানেই শেষ। আমাদের কাছে সমস্ত তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে। তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। প্রয়োজনে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর ভিপি নুরুল হক নূর আর রাজনীতি করবেন না বলে জানিয়েছেন তার স্ত্রী মারিয়া আক্তার। নূরকে আর রিমান্ডে না নিয়ে মুক্তি দেওয়ার দাবি জানান তার স্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে নূরের বাবা ইদ্রিস ব্যাপারী বলেন, সেতু ভবনের সহিংসতার মামলায় তার সন্তানকে 5 দিনের রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মেট্রো রেলের সহিংসতার আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আর রিমান্ডে আপনারা দিয়েন না,
মানে তার জীবনটা অন্তত আমাদের কাছে ভিক্ষা দিন, মানে তাকে সুস্থভাবে অন্তত আমার দুটো বাচ্চার মুখের দিকে তাকায়, মানে আমি আর কিচ্ছু চাই না। প্রয়োজনে হ্যাঁ ও রাজনীতি করতে হবে না, আমি ওকে রাজনীতি করতে দিব না। আন্তর্জাতিক সংবাদ। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ইহুদি বিদ্বেষী বলে উল্লেখ করেছেন। স্থানীয় সময় শুক্রবার কট্টর ডানপন্থী সমর্থকদের এক সমাবেশে ভাইস প্রেসিডেন্ট কমলাকে এভাবে আক্রমণ করেন ট্রাম্প। তিনি আরও বলেন, কমলা নবজাতকদের হত্যার অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছেন। দক্ষিণ ফ্লোরিডায় ওই সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বেশিরভাগ সময় জুড়ে কমলার বিষোদ্গার করেন। এর আগে গত বুধবার নর্থ ক্যারোলাইনায় দেওয়া এক বক্তব্যেও ট্রাম্প বলেছিলেন কমলা হ্যারিস পুরোপুরি ইহুদি জনগণের বিপক্ষে। কমলাকে আক্রমণ করতে ট্রাম্প তার বক্তব্যে আরও বলেন, কমলা চিকিৎসকদের বাধ্য করতে চাইছেন যেন তারা শিশুদের জন্মনিরোধ ঔষধ দেন। পার্টেক্স খেলার খবর। প্রথম প্রীতি ম্যাচের মতোই দ্বিতীয়টিতেও পিছিয়ে থেকে স্বাগতিক ভুটানকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। থিম্পুর চাংলি মিথান স্টেডিয়ামে খেলার ১৪ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন দেকি লেহাজুম। ২১ মিনিটের ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপরেই প্রত্যাবর্তনের গল্প লিখতে থাকে সাবরিনার। ৩৪ মিনিটে সাবিনা ব্যবধান ২-১-এ নামিয়ে আনেন। ৪০ মিনিটে ২-২-এ সমতা ফেরান আগের ম্যাচে হ্যাট্রিক করা সাগরিকা। দ্বিতীয়ার্ধে ঋতুপর্ণা চাকমা আরও ২ গোল করলে ৪-২ ব্যবধানের জয় পায় বাংলাদেশ। আগামী অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই দুই প্রীতি ম্যাচে নিজেদের পরখ করে নিল বাংলাদেশের নারী ফুটবলাররা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। রোববার, সোমবার ও মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে কারফিউ শিথিল থাকবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা আন্দোলনের আরও ২ সমন্বয়ক ডিবি হেফাজতে। নাশকতায় এত মায়ের বুক খালি হোক, সরকার তা কখনোই চায়নি বললেন প্রধানমন্ত্রী। মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন দ্রুত চালু করতে জাপানের সহযোগিতা কামনা। নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ককে রাখা হয়েছে হেফাজতে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারা তাদের আক্রমণ করতে চায় সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। আজ থেকে ৩ দিন সরকারি বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, জানালেন জনপ্রশাসন মন্ত্রী। এবং জামায়াত ইসলামীর ধানমন্ডি অফিসে অভিযান, বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার, ছাত্র শিবিরের সাবেক সভাপতি সহ ৩ জন গ্রেপ্তার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।